নমস্কার, আমি সৈয়দ মুশাররফ আজম। আজ মুক্ত আবহ অর্থাৎ মুক্ত বাংলার ডিজিটাল প্ল্যাটফর্ম, মুক্ত আবহের ডিজিটাল যে আমাদের প্ল্যাটফর্ম, সেখানে আমরা শিক্ষা সংস্কৃতি সম্পর্কে আলোচনা, শিক্ষাঙ্গনে আজ শিক্ষা সংস্কৃতি সম্পর্কে আলোচনা করব। তো আমরা এ ব্যাপারে এর আগেই আমরা পেয়েছি অম্লানবাবুকে, অম্লান মজুমদার, বহরপুর প্রাক্তন প্রধান শিক্ষক এবং একজন সাংস্কৃতিক ব্যক্তিত্ব, সঙ্গীত শিল্পী, সর্বোপরি একজন খুব মন খোলা মানুষ, বা একজন ভালো মানুষ। সে অম্লানবাবুকে আমরা আজকে পেয়েছি। তাকে আমরা আমাদের মুক্ত আবহের পক্ষ থেকে স্বাগত জানাই। এবং আরেকজনকে পেয়েছি আজকে, দেবারতী সাহা, বহরপুর এপি স্কুলের প্রধান শিক্ষিকা। দেবারতী সাহাকে আমরা মুক্ত আবহের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি। তো আজকে আলোচনা মূলত আমরা সবসময় শুধু শিক্ষা সম্পর্কিত একটা আলোচনা করি, কিন্তু আজকে কিছুটা আমরা একটুখানি আমাদের মূল পথ থেকে সামান্য একটু ঘুরে যাব। শিক্ষা এবং তার সঙ্গে সংস্কৃতি যুক্ত থাকবে। আজকে যে এনইপি, নিউ এডুকেশন পলিসি, সেটা আমরা দেখছি যে শুধুমাত্র পড়াশোনা নয়, আজকাল এই শিক্ষা ব্যবস্থায় গুরুত্ব দেওয়া হচ্ছে খেলতে খেলতে পড়াশোনা, যে যা সিবিএসইতে কোর্স কিছু যা আছে, এবং গানের মাধ্যমে, কবিতার মাধ্যমে, কথার মাধ্যমে, নাটকের মাধ্যমে, গল্পের মাধ্যমে, এইসব বিষয়ের মাধ্যমে আমাদের পড়াশোনার যে একটা ব্যবস্থা পদ্ধতি, এটা কিন্তু খুব একটা অত্যন্ত সময় উপযোগী। কারণ এখন স্কুল ছুট বেড়ে যাচ্ছে, এই অবস্থা তাদেরকে কাছে টানার লক্ষ্যে কিন্তু এরকম কৌশল অবলম্বন করতে হবে। কুইনাইন কিন্তু কেউ সাধারণভাবে গেলে না, তাকে কৌশলে গেলাতে হবে। কাজেই তাকে এই সমস্ত শিশুদেরকে যদি আমরা নাটকের মাধ্যমে, আমাদের গল্পের মাধ্যমে, কবিতার মাধ্যমে, সঙ্গীতের মাধ্যমে কিছুটা শিক্ষা দিতে পারি, এবং এগুলো কিন্তু খুব বড় শিক্ষা। এই শিক্ষাগুলো কিন্তু সাধারণ শিক্ষার থেকেও অনেক বড়। এক একদিকে দিকপাল এক একজন এইসব বিষয় হয়ে থাকেন। কাজে এগুলো যদি ঠিকমতো কারিকুলার এগুলো অ্যাক্টিভিটিসগুলো ছোটো থেকে যদি এর মধ্যে আনা যায় শিশুদের, তাহলে তারা কিন্তু এক একদিকে কার কোন দিকে প্রতিভা আমরা বুঝতে পারি না। ট্যালেন্ট সার্চের আলাদা দরকার হয় না, এর থেকেই আমাদের প্রতিভা উঠে আসে। তো খুব আমাদের সময় উপযোগী একটি আলোচনা। তো অম্লানবাবু দীর্ঘদিন শিক্ষকতা করেছেন, এবং তিনি কিন্তু সেই ধরনেরই মানুষ, যিনি গানের মাধ্যমে, কবিতার মাধ্যমে, নাটকের মাধ্যমে বাচ্চা বাচ্চা ছেলেদের, কত সুন্দর ছেলে মেয়েদের তিনি মানুষ করেছেন। অনেক ছাত্রছাত্রী তার হাতে তৈরি। তো সেই অম্লানবাবুকে আজকে আমরা পেয়েছি, আমরা গর্বিত, আমরা আনন্দিত। তো তাকে আপনি কয়েকটা বিষয় সম্পর্কে একটু জিজ্ঞেস করবো। যে আপনি দীর্ঘদিন শিক্ষকতা করেছেন, তো আপনার শুরুটা কোথায় হয়েছিল শিক্ষকতা, এবং শিক্ষকতার পেশায় এলেন কেন? আচ্ছা, আমি আপনার প্রশ্নে অবশ্যই আসবো। আমি যেহেতু গানের মানুষ, আমি গান দিয়ে শুরু করি। অবশ্যই। আপনারা জানেন যে দেবীপক্ষ, মা দুর্গার পুজো জাস্ট সম্পন্ন হয়েছে, এবার কালী পুজো আসছে। তো আমরা যাকে মা বলি, আবার আম্মা বলি, আবার তাকে মাদার বলি। তা একটি গান, সেই ধরনের গান গিয়ে শোনাচ্ছি। মাগো তুমি সর্বজনীন আছো হৃদয় জুড়ে, মাগো তুমি সর্বজনীন আছো হৃদয় জুড়ে। মা আমি মাদার একই ভুলি তাকি করে, মা আমি মাদার একই ভুলি তাকি করে। মাগো তুমি সর্বজনীন আছো হৃদয় জুড়ে।
ঘরে যে মা মন্দিরেতেও দেখি মোরা সেই মায়েরই মুখ। মা দেবীতে ফারাক কোথায়, সব মাই যে একই দেবীর রূপ। ত্রিভুবনেও আছো মাগো, আছো মাটির ঘরে। ত্রিভুবনেও আছো মাগো, আছো মাটির ঘরে। মা আমি মাদার একই ভুলি তাকি করে। মাগো তুমি সর্বজনীন, আছো হৃদয় জুড়ে। জন্মদায়িনী মা তুমি, আগলে রাখো দুহাতে সন্তানে। জগধাত্রী মাগো তুমি, আগলে রাখো তেমনি ভুবনে। হৃদয় মাঝে তাই তো বাধা, দুই মায়ে এক সুরে। মা আমি মাদার একই ভুলি তাকি করে। মাগো তুমি সর্বজনীন, আছো হৃদয় জুড়ে। খুব সুন্দর। আমরা একটা আগমনী গান শুনলাম। কিছুদিন আগেই আমাদের দুর্গোৎসব, শারদীয় দুর্গোৎসব শেষ হলো। তো এই উপলক্ষে একটা নজরুলের কবিতা মনে পড়ে যাচ্ছে। কাজী নজরুল ইসলাম লিখেছিলেন, তিনি তো ব্রিটিশ শাসনের অবসান চেয়েছিলেন, সে উপলক্ষে তিনি লিখেছেন, আর কতকাল থাকবি বেটি মাটির খেলা মূর্তি আড়াল, স্বর্গ যে আজ জয় করেছে অত্যাচারী শক্তি চাঁড়াল। দেব শিশুদের মারছ চাবুক, বীর যুবাদের দিচ্ছ ফাঁসি, ভূভারত আজ কসাইখানা, আসবি কখন সর্বনাশী। এইটা তিনি দেবী দুর্গাকে উদ্দেশ্য করে লিখেছিলেন। কিন্তু ব্রিটিশরা নিজেরা তো বাংলা জানতো না, ওরা লোক রাখতো ট্রান্সলেটার, তাদেরকে দিয়ে অনুবাদ করিয়ে বুঝলো এটা তো মারাত্মক, আমাদেরকে অসুর হিসেবে তিনি শেষ করতে চাইছেন। হ্যাঁ, একদম আমাদের ধ্বংস করতে চাইছেন দেবী দুর্গাকে আহ্বান জানিয়ে। তারপরে তাকে কুমিল্লা থেকে গ্রেপ্তার করা হয়েছিল। তো অনেক কাহিনী, কিন্তু তাকে স্তব্ধ করা যায়নি। কারাগারে গিয়েও তিনি পরাধীনতা শৃঙ্খল মোচনের জন্য গান গেয়েছেন। তো সেই কবি নজরুলকে এই মুহূর্তে স্মরণ করা হলো তার এই গানের জন্য, তার কবিতার জন্য। আমরা খুব ভালো লাগছে যে আপনি সুন্দর একটা সঙ্গীত পরিবেশন করলেন। আপনি সংস্কৃতি সম্পন্ন মানুষ। আপনার শিক্ষকতার জীবনটা কবে থেকে শুরু হয়েছিল এবং কেন এই পেশায় এসেছিলেন? আমি ছোট থেকেই একটা শিক্ষকের প্রতি আমার একটা কী বলবো, আদর্শ বা সম্মানজনক একটা পেশা বলে মনে হতো। পেশা ঠিক নয়, শিক্ষকতা পেশা বলা যাবে না, শিক্ষকতা একটা আদর্শ। আমার বাবাও শিক্ষক ছিলেন। ছোটো থেকে দেখেছি বাবাকে ছোটো মানুষ অনেককে পড়িয়েছেন, এ করেছেন। তো তখন থেকে একটা আগ্রহ ছিল। আর আমি মাস্টার্স ডিগ্রি কমপ্লিট করার পর বিএডও করি ওই কারণে। তো তারপর আমি শিক্ষকতায় যুক্ত হই 2000 সালে। 2000 সালে বর্ধমান জেলায়, আপনার পূর্ব বর্ধমান জেলা যেটা এখন, ওখানে রসুলপুরের কাছে প্রথম আমার পোস্টিং হয়। তারপর ওখানে 10 বছর কাটানোর পর বর্ধমানে চলে আসি এবং বর্ধমান শহরের উপকণ্ঠে আপনার বেলকাস প্রাইমারি স্কুলে আমি জয়েন করি 2012-তে। 2014-তে আমি ওখানে দায়িত্ব পাই ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হিসেবে। তারপর 2024-এর 31শে মার্চ আমি ওখান থেকে রিটায়ার করি। তো এই স্কুলের উন্নয়নের জন্য আমি যে কাজ করেছিল, পরে আসছি আমি। তো আমার অবসর নিলেন, অবসর গ্রহণের দিনে আপনার অনুভূতি কেমন হয়েছিল? এতদিন ধরে পড়িয়েছেন, বাচ্চাদের মাঝে থেকেছেন, একদম হাসির ছলে খেলার ছলে তাদেরকে মানুষ করেছেন, হঠাৎ অবসর, এটা কিন্তু অনেকে মেনে নিতে পারেন না। আপনার কি অনুভূতি হয়েছিল? তো আমার অবসরকারী দিনটা ছিল 31শে মার্চ 2024। তো ওই দিন রোববার ছিল, ওই জন্য দুদিন আগে অনুষ্ঠানটা করতে হয়েছিল। আমি আমন্ত্রিত ছিলাম, দুর্ভাগ্যবশত ভাইটাল মিটিংয়ের জন্য যেতে পারিনি। আচ্ছা, যাই হোক, সেখানে তো বলতে গেলে চাঁদের হাট। কারণ যারা ছিলেন, যে সমস্ত ব্যক্তিত্বরা ছিলেন, তারা খুবই উচ্চশিক্ষিত এবং জ্ঞানীগুণী ব্যক্তিত্ব তারা ছিলেন।
ছিলেন রাষ্ট্রপতির পুরস্কারপ্রাপ্ত 2 শিক্ষক, শিক্ষারত্ন পুরস্কারপ্রাপ্ত শিক্ষক, আমাদের এসআই ম্যাডাম ছিলেন, অসংখ্য শিক্ষক শিক্ষিকা স্যার ছিলেন, এবং অ্যাঙ্কারিংয়ে ছিলেন আমার দেবারতী ম্যাডাম। তো আমি মানে চাঁদের হাট আমি ওখানে দেখেছি, একদম। তাদের সংস্পর্শ পেয়েছি, আমার জীবন ধন্য হয়েছে। একাধারে সেটা কষ্টের দিন ছিল, কারণ সেদিন ছিল আমার স্কুলের শেষ, ছাত্রছাত্রীদের দিকে তাকানো যাচ্ছিল না, সবাই কাঁদছিল, আমিও কেঁদে পড়েছিলাম। তা খুব প্যাথেটিক একটা সিচুয়েশন, কারণ একটা কর্মক্ষেত্রে যখন চলে আসা যায় না, একদম। তখন যে কী নিদারুণ কষ্টটা হয় যারা ইয়ে করে তারাই জানে। আর নিজে হাতে গড়া মানে স্কুল, একদম একদম। আর প্রত্যেকের জন্যে মানে মারাত্মক ধরনের কষ্ট সেদিন পেয়েছিলাম। তো এটা স্বাভাবিক। আমাদের ঈদবক সাহেবকে জানেন, একদম। তিনি কমলপুর প্রাথমিক উনি বিদ্যালয়ে ছিলেন, শিক্ষক অবশ্যই উনি ছিলেন, তিনি হ্যাঁ এখনও শিক্ষকতা করেন। একদম। তিনি এখনও পড়াচ্ছেন, হ্যাঁ, বিনা বেতনে, এবং সেইভাবে তিল করে স্কুলটাকে গড়ে তুলেছিলেন। তো আমি ইন্টারভিউতে গেছিলাম, একটি কলকাতার প্রথম শ্রেণীর পত্রিকা থেকে গিয়েছিলাম। তো গিয়ে দেখেছিলাম তিনি ঝাঁটা হাতে বাথরুম করছেন। একদম একদম। আমি বললাম যে আমাদের ক্যামেরাম্যানকে সঙ্গে নিয়ে গেছি। তো সেটা খবর পরে আনন্দবাজারে বেরিয়েছিল বড় করে। তো বললো যে এরকম কী আছে, তুমি কি অবাক হয়ে যাচ্ছে? না স্যার, এরকম আপনি বিকেলবেলা তখন 4টে বাজে, বলছে বাচ্চা বাচ্চা ছেলে সকালবেলা একবার পরিষ্কার করে যায়, ঝাড়ু তার আছে, তাও আমি একবার করি। বলছে কী করবো, বলছে ওদের ওরা তো আর নিয়ম টিয়ম জানো না, জল টল দেয় না। তো দেখলাম ওই সমস্ত করে হাত পা ধুয়ে আমাদেরকে বসতে বললেন, তারপরে এসে ইন্টারভিউ করলেন। এটা মানুষ, এই প্রধান শিক্ষক। তো খুব আমার শ্রদ্ধাবোধ বেড়ে গেছিলো আরও ওই মানুষটির প্রতি, ঈদবক সাহেবের প্রতি। তো তিনি এখনও ফোন করেন এবং বলেন যে তোমার সেই লেখা কিন্তু আমার এখনও একদম বাঁধানো আছে। তাই না, অনেকে বলেন যে কোনো যেখানে লিখে খুব ভালো লেখালেখি পারে। হ্যাঁ, তো লিখেছিলাম একটা ভালো, ছোটো বড় সব পত্রিকাতেই বেরিয়েছিল। তো ওই মানুষটি সত্যি এরকম মানুষ যারা মিশে যায় বাচ্চাদের মাঝে, তারা কিন্তু অবসর সময়টা তাদেরকে বেশ কষ্ট হয়। একদম। একদম খুব যে দীর্ঘদিন এভাবে একটা কাজের সাথে থাকা একদম এবং সেখান থেকে অবসর গ্রহণটা মানসিকভাবে খুবই বেদনাদায়ক। একদম। অনেকে যারা ডেলি প্যাসেঞ্জারি করে, ওই রোজ একটা পরিবেশ তৈরি হয়ে একদম। যায়, হ্যাঁ, একটা বন্ধুতা তৈরি হয়ে যায়, সেটা থেকে যখন তারা চট করে একটা কাটা হয় তখন তার খুব কষ্ট হয়। তো তাদের সঙ্গে অনেকে সহ্যও করতে পারে না। হ্যাঁ, হ্যাঁ, তো এটা যাই হোক, আপনি তো মোটামুটি সংস্কৃতি জগতের মানুষ। আপনি আপনার জগৎটা আরও বৃহৎ। আপনি শুধু সেখানেই স্কুলেই থেমে থাকেননি, আপনি একজন সমাজ শিক্ষক, সমাজকে শিক্ষা দিচ্ছেন। হ্যাঁ, একটি স্কুলের মধ্যে সীমাবদ্ধ ছিলেন, এখন গোটা জেলার মধ্যে সীমাবদ্ধতা আপনার, এখন পরিধিটা আরও বেড়েছে, অনেক বিস্তৃত হয়েছে। তো এই ব্যাপারে আপনার কি মনে হয় যে এখন আপনি কি স্বাচ্ছন্দ্য বোধ করছেন যথেষ্ট? দেখুন এখানে ব্যাপারটা হচ্ছে যে তখন স্কুলের মধ্যে সীমাবদ্ধ ছিলাম ঠিক কথা, কিন্তু ওখানে শিশুদের সাথে মিশেছিলাম, তো ওই পরিবেশটা একটু অন্য ধরনের। এখন বৃহত্তর সমাজে প্রবেশ করেছি, এখন এখানে দেখেছি যে যেহেতু আমি গানের মানুষ, তো গানের মাধ্যমে আমি কিন্তু সমাজ সংস্কারের চেষ্টা করি, বিভিন্ন প্ল্যাটফর্ম পাই, বিভিন্ন প্রোগ্রাম করি। সেখানে আমরা একটা টিম তৈরি করছি, সৃষ্টি কালচারাল সোসাইটি। টিমের আমি সভাপতি এবং ওই দেবারতী ম্যাডাম ও হচ্ছে সহসভাপতি। তারা বিভিন্ন জায়গায় বিভিন্ন স্কুলে প্রোগ্রাম করি, বিভিন্ন গ্রামে প্রোগ্রাম করি, গ্রামীণ এলাকায় বেশি প্রোগ্রাম করি। তো সেখানে দেখছি মানুষের মধ্যে এখনও কিন্তু মানে পুরনো দিনের গান বা আপনার লোকগীতি এগুলো কিন্তু শুনতে চায়, এবং ওদের মধ্যে দেখেছি একটা প্রাণ, মানে ওরা কিন্তু এই বর্তমান যে আধুনিক যে সংস্কৃতি তার কিন্তু এখন কিন্তু মানে অনীহা চলে এসছে, এবং ওরা পুরনো আবার সেই সংস্কৃতি ফিরে আনতে চাচ্ছে। এটা আমার খুব একটা প্লাস পয়েন্ট বলে মনে করি। সেইভাবে আমরা এগিয়ে চলেছি। আর তবে এই অসুস্থ মানে কী বলবো, রিটায়ার করার পর এতটাই আমার মনোবল ভেঙে গিয়েছিলো, কি জানি কি হঠাৎ করে আমি হার্টের প্রবলেম হয়ে যায় এবং দীর্ঘদিন ভুগি, যার ফলে আমি বহু জায়গায় যেতেও পারিনি, বহু প্রোগ্রাম ক্যান্সেল করতে হয়, এবং আমাকে আপনার ব্যাঙ্গালোর, কলকাতা ট্রিটমেন্ট করিয়ে লাস্টে আমাকে পেসমেকার বসাতে হয়েছে। তো এই কিছুদিন আগে আমি একটু মোটামুটি ফ্রি হয়েছি এবং আবার স্বাচ্ছন্দ্য বোধ করছি। হ্যাঁ, আবার একটু স্বাচ্ছন্দ্য বোধ করছি। কারণ হচ্ছে আমি আবার গানে ফিরে আসতে পেরেছি। গান তো মানুষের হার্টে একদম একদম গানের মাধ্যমেই আমি একটা ইয়েটা পাচ্ছি একদম। তো যাই হোক, আপনি আশা করি আপনি আরও সুন্দরভাবে সময় কাটাবেন আপনার অবসর জীবন। আমি দেবারতী ম্যাডামের কাছে একটু আসি। হ্যাঁ, আপনি শিক্ষকতা করছেন আপনার বহরপুর, হ্যাঁ, তারই পড়শি জায়গা। তো আপনার কি মনে হয় মানে এখানে আপনি আসার আগে আপনি কীভাবে শিক্ষকতাটা শুরু করেছিলেন?
এবং কেন শিক্ষকতার পেশাতে এলেন? আমি যখন খুব ছোট ছিলাম, আমি নিজে যখন পড়াশোনা করছি, তো আমি যে ম্যাডামদের সহচর্য পেয়েছিলাম তারাই আমার ইন্সপিরেশন ছিল। সেখান থেকেই আমার একটা ধারণা ছিল যে বড় হয়েও আমিও এভাবে শিশুদেরকে শেখাবো, তাদের মধ্যে এরকমভাবে আনন্দ দিয়ে যে কিভাবে শিক্ষাকে আনা যায় সেটা আমি তাদের সাথে ভাগ করে নিতে পারবো, তাহলেই মনে হয় আমার জীবনটা সার্থক হবে। এই ধারণাকে সামনে রেখেই আমার পড়াশোনা করা, এবং পড়াশোনা করার পরে শিক্ষকতার বর্তমানে মধ্যে পড়াশোনা করছেন? না, আমি দুর্গাপুর থেকে পড়াশোনা করেছি। তো আমি দুর্গাপুরেই বড় হয়েছি। আমার প্রথম স্কুল ছিল জামুরিয়াতে। তো সেটিও একটু গ্রামের স্কুল ছিল, এবং বেশ দূরত্বর জন্য আমি পরবর্তীকালে এখানে ট্রান্সফার নিয়ে চলে আসি। এখন আমি বর্ধমানবাসী। তো এটিও একটি গ্রামের স্কুল, আমার বেশ ভালো লাগে। তাদের মানে গ্রামের যে বাচ্চারা তারা সম্পূর্ণভাবে আমাদের উপর নির্ভরশীল। তারা কিন্তু শহরের বাচ্চাদের মতো স্বাভাবিকভাবে অন্য আদার্স হেল্প নিতে পারে না। তো তাদেরকে নিজেদের মতো করে হাতে ধরে তৈরি করার যে আনন্দটা, সেটা আমাকে বিশেষ আনন্দ দেয় বলে আমি এখনও সেই গ্রামের একদম, স্কুলেই একদম, আছি। একদম, ঠিক। আচ্ছা, আপনার সাবজেক্ট কি, কোন সাবজেক্টগুলো আপনি পড়াশোনা করেন? আমি পড়াশোনা করেছিলাম বাংলা নিয়ে। বাহ। হ্যাঁ, বাংলায় মাস্টার্স আমি। এই বর্ধমান ইউনিভার্সিটি? হ্যাঁ, বর্ধমান ইউনিভার্সিটি। তো যাই হোক, খুব ভালো লাগছে একজন বাংলায় মাস্টার্স, এবং তিনি শিশুদের তো মাতৃভাষা মাতৃদুগ্ধ, হ্যাঁ, সেভাবে যদি আমরা আজকে বাংলার উপর বাঙালির উপর অত্যাচার হচ্ছে, হ্যাঁ, বাংলা ভাষাভাষীর উপর অত্যাচার হচ্ছে, তো সেক্ষেত্রে বাংলা আমাদের খুবই এর গ্রহণযোগ্যতা আরও বেড়ে গেছে, ভাষার গ্রহণযোগ্যতা, আমাদের বাঙালি সংস্কৃতির গ্রহণযোগ্যতা আর অনেক বেড়েছে। তো খুবই ভালো লাগছে ম্যাডামকে। তো আপনি হ্যাঁ, এরকম একটা তিনি যে বললেন, আমি নিজেও, আমার বাবা শিক্ষক ছিলেন, হ্যাঁ, এবং খুব বড় একজন শিক্ষাবিদ। তো তার আমার মানে দিদিমাও শিক্ষকতা করছেন ইংলিশ মিডিয়াম স্কুলে। আমাদের ইয়েটা আমি তো পুরনো, হ্যাঁ, পড়াশোনার ইয়েটা সেই আমার হ্যাঁ, ঠাকুমাও ছিলেন, ঠাকুমাও আমার প্রাথমিক শিক্ষিকাই ছিলেন। আমাদের চেনটা আরও অনেকটা দূরে বিস্তৃত। তো যাই হোক, আমি নিজেও ছোটোবেলা থেকে ভাবতাম যে শিক্ষকতা করব, কিন্তু সাংবাদিকতা শুরু করি। সাংবাদিকতাও খুব ভালো লাগতো, শিক্ষকতাটাও ভালো লাগতো। যাই হোক, সাংবাদিকতা করতে করতে আবার কলেজে পড়াতে ঢুকে গেলাম, হ্যাঁ। তো একটা নতুন আশা পূর্ণ হলো যে বাবা শিক্ষক ছিলেন, আমিও শিক্ষকতা করছি, হ্যাঁ, এবং খুব সম্মানের সঙ্গে খুব ভালো লাগে, হ্যাঁ। স্পিন অফ সাইলেন্স থাকে ক্লাসে পড়াই, হ্যাঁ, এটা একটা বড় পাওনা। তো তো বাবা মতো অত বড় শিক্ষক হতে পারবো না, হ্যাঁ, অনেক বড় মাপের ছিলেন তিনি। তো যাই হোক, অন্তত আমাদের বাড়ির অন্য কেউ শিক্ষকতা, ডাবলা বড়দা WBCS-এ একজন চার্টার অ্যাকাউন্টেন্ট ইঞ্জিনিয়ার, আমি শিক্ষকতা লাইনে এসেছি এবং সাংবাদিকতা দৈনিকে করি, ডিজিটাল বা ইয়েতে প্রিন্টিং। খুব ভালো লাগছে, এর সঙ্গে কবিতা আবৃত্তি, জাজমেন্ট, এগুলো তো আছেই আমার, হ্যাঁ, সবসময়। তো ম্যাডাম, এই স্কুলে যে আপনি পড়াচ্ছেন, সেই স্কুলে কীরকম আপনি এখন ফিল করছেন? ছাত্রছাত্রী তো ক্রমশ মানে ইংলিশ মিডিয়ামের দিকে ধাবিত হচ্ছে, হ্যাঁ, তো আপনার স্কুল কি তার ব্যতিক্রম? যেহেতু একদম গ্রাম এলাকা, তো সেক্ষেত্রে অনেকটাই ব্যতিক্রম বলা যায়, যে সেখান থেকে খুব কম সংখ্যক ছেলেমেয়েরাই ইংলিশ মিডিয়ামের দিকে যাচ্ছিল। বেশিরভাগ ছাত্রছাত্রী আমার স্কুলেই পড়াশোনা করে। সাধ্য থাকলেও সাধ্য নেই তাদের। সাধ্য থাকলেও সাধ্য নেই, বা কিছু জনের সাধ্য আছে, তারা চলে যাচ্ছিল। তো সেক্ষেত্রে আমার মনে হয়েছিল যে তারা কেন যাচ্ছে সেটা আমাকে খুঁজে বার করতে হবে। তো আমি যেটা বুঝলাম যে মানুষের কাছে একটা ধারণা তৈরি হয়ে যাচ্ছে যে ইংলিশ মিডিয়ামের মাধ্যমে যদি আমি শিক্ষা লাভ করি তাহলে আমি হয়তো একটু বেশি শিখব। সেক্ষেত্রে তখন আমি বুঝতে পারি যে আমাদেরকেও একটু একটু করে চেঞ্জ হতে হবে। অভিযোজনটা যদি আমরা না করি তাহলে আমাদের দিনটাও শেষ হয়ে আসবে। সেই করতে গিয়ে আমরা যখন শেখালাম, একটা অঙ্ক যখন শেখাচ্ছি তখন একদমই শেখাচ্ছি, শেখাটা একই রকমই থাকে। কিন্তু যখন আমি ওয়ার্কশিটটা দিচ্ছি, ওয়ার্কশিটটাকে আমি দুটো ভাগে ভাগ করে দিচ্ছি। একটা ওয়ার্কশিটের মধ্যে একটা সাইড থাকছে বাংলা হরফে লেখা এবং তার ইনস্ট্রাকশনটাও বাংলায় লেখা, আরেকটা দিকে দিচ্ছি ইনস্ট্রাকশনটাই সেমভাবে ইংলিশে আমি লিখে দিচ্ছি
এবং ওয়ার্কশিটের যে ডিজিটগুলো আছে সেটাও মানে ইংলিশে দিচ্ছি। তাহলে কি হচ্ছে, তারা সেইভাবে ইংলিশ এবং বাংলা দুটোকেই শিখছে। এবং এইভাবে ধীরে 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 আমি কাজ করছি যাতে তাদের মধ্যে এই যে ইংরেজি শিখলে আমি একটু বেশি জানবো, এই যে ধারণা, ভ্রান্ত ধারণা, সেটা থেকে তারা সরে আসে একদম। এবং আমার স্কুলেও যাতে তারা আগ্রহ প্রকাশ করে। এবং আমি এটা করে বেশ ফল পেয়েছি। যারা বাইরে চলে যাচ্ছিল তাদের অনেককেই আমি আমার স্কুলে ফেরাতে পেরেছি। একদম, এটা একটা বিরাট একটা সাফল্য। হ্যাঁ, যে কোনো মিডিয়ামই হোক, যদি বিষয়টা আমি বুঝতে পারি ভালো করে, হ্যাঁ, কোনো ব্যাপারই না। হ্যাঁ, সেটা নিজেকে আগে বিষয়টা বুঝতে হবে। সে যদি না বুঝে ছোটো থেকে ইংলিশ মিডিয়ামে পড়ে, হ্যাঁ, গুড ফর নাথিং। হ্যাঁ, হ্যাঁ, তো যাই হোক, এটা বাংলায় নিজের ভাষায় বড় বড় দেশ আছে, রাশিয়া থেকে শুরু করে জার্মানি, তারা কিন্তু নিজের ভাষাকে খুব মর্যাদা দেয়, একদম। হ্যাঁ, গুরুত্ব বেশি দেয়। তারা ইংরেজি ভালো জানলেও কিন্তু ইংরেজি বলে না, হ্যাঁ, বড় বড় জায়গায় তারা বাংলাই বলে। তো এটা কিন্তু একটা আমাদের এই অনুভব থাকা দরকার প্রত্যেকের। তো খুব মানে ভালো লাগলো আপনার এই অনুভবের জন্য। তো আপনি স্ট্রেংথ এখন কীরকম মোটামুটি স্কুলের, হ্যাঁ, এবং নতুন কোনো পরিকল্পনা রয়েছে কি না স্কুলের? হ্যাঁ, পরিকল্পনা তো অবশ্যই থেকে থাকে। আমার স্কুলের এখন মোট ছাত্রছাত্রী সংখ্যা হচ্ছে 80 জন। ভালো আর হয়েছে। আমার পরিকল্পনা হচ্ছে, যেমন ওইখানে যে পরিকাঠামো, স্কুলের পরিকাঠামো, গ্রাম্য স্কুল একটু কমই আছে, সেগুলোকে আমি এখন সঠিকভাবে পরিকাঠামোর মধ্যে আনার চেষ্টা করছি। তাছাড়াও আমি বাচ্চাদেরকে শেখানোর জন্য আমি নিজে প্রচুর টিএলএম ইউজ করি, আমি নিজে তৈরি করি টিচিং লার্নিং মেটেরিয়াল, যার সাহায্যে বাচ্চারা খুব সহজে বিষয়টা ধারণা লাভ করে এবং সেটা খুব আনন্দের সাথে শেখে। একদম। হ্যাঁ, তো এই যে আপনি এখন পড়াচ্ছেন ছাত্রছাত্রীদের, হ্যাঁ, এই স্কুলে আপনি কত সালে জয়েন করেছিলেন এবং প্রধান শিক্ষিকার দায়িত্ব কবে নিয়েছিলেন? আমি এই স্কুলে যে এসেছিলাম অ্যাসিস্ট্যান্ট টিচার হিসেবে 2017 সালে। আচ্ছা আর প্রথম ভারপ্রাপ্ত শিক্ষিকা, প্রধান শিক্ষিকা হই 2023-এ, এবং 2024-এ আমি সম্পূর্ণভাবে প্রধান শিক্ষিকা হয়ে যাই। আচ্ছা আচ্ছা আচ্ছা। আপনার এই ডিস্ট্রিক্ট লেভেলে বিভিন্ন বিষয়ের উপর রিসোর্স পার্সন হিসেবে আপনি কাজ করছেন, হ্যাঁ, এগুলো আপনার স্কুলে প্রয়োগ করার ফলাফল যদি একটু বলেন। অবশ্যই, আমরা ডিস্ট্রিক্ট লেভেলে যখন রিসোর্স পার্সন হিসেবে গেছি তখন আমরা জেনেছি যে বিষয়টা কখনো একটা জায়গায় থেমে থাকে না। মানুষের চিন্তাভাবনা এবং শিশুদের ধরনও বিভিন্নভাবে পরিবর্তন ঘটছে। তো সেক্ষেত্রে আমাদের কীভাবে পরিবর্তন নিয়ে আসলে তারা সঠিকভাবে শিখবে, তারা শেখার প্রতি আগ্রহ প্রকাশ করবে এবং সেই শেখাটাকে তারা কন্টিনিউভাবে কীভাবে নিয়ে যাবে, সেগুলো আমরা জেনেছি, শিখেছি এবং সেগুলো স্কুলে প্রয়োগ করে দেখেছি যে বাচ্চাদের মধ্যে এর প্রভাব বিশাল। হ্যাঁ, এখন বর্তমানে যেখানে শ্যামসার রামকৃষ্ণ প্রাথমিক বিদ্যালয়, সেখানে পার্থ পলাশবাবু প্রধান শিক্ষক। তো তিনি স্মার্ট ক্লাসরুম, ডিজিটাল, হ্যাঁ, ফর্ম, এগুলো এত সুন্দরভাবে যে পুরোপুরি বাড়িতে বসেও বাবা মা দেখতে পাবে ছেলে কী করছে, ছেলে মেয়ে কী করছে। আর তারা স্কুলে একটা রুমে বসে মাস্টারমশাই পুরো পরখ করবেন, হ্যাঁ, আর এত আগ্রহী হবে যে মানে পুরোপুরি একদম আধুনিক পদ্ধতিতে তারা নিজেরাই আগ্রহ প্রকাশ করছে। হ্যাঁ, শুধুমাত্র একজন শিক্ষক বলে গেলেন তারা শুনে গেল, এটা নয়। হ্যাঁ, এই যে ইন্টারাকশানের মাধ্যমে হচ্ছে। তো এইরকম তিনি শিক্ষারত্ন পুরস্কার পেয়েছেন, হ্যাঁ, পরবাবু। তো এইরকম কোনো আপনাদের কি স্কুলে আধুনিক পদ্ধতি কিছু এখন? না, আপাতত এখনও ডিজিটাল প্ল্যাটফর্ম আনতে পারিনি, তবে আমার একটা ক্লাস থাকে যে ক্লাসে বাচ্চারা ওই ইউটিউবের বিভিন্ন ছড়া, বিভিন্ন কবিতা সেগুলো শোনে এবং তাদের সাথেই তাদের যে ছড়ার সাথে বা গানের সাথে নাচ করা, এগুলো তারা করে থাকে এবং তার মাধ্যমে আমরা অডিও ভিজুয়ালে পড়ানোর চেষ্টা করছি। যেহেতু আমার কাছে এখনও স্মার্ট ক্লাসরুম পাওয়া যায়নি, তো সেক্ষেত্রে স্মার্ট ক্লাসরুম এখনও চেষ্টায় আছি। তো আমরা মোবাইল থেকেই এই ব্যবস্থা আমরা করে দিই যাতে বাচ্চারা সেটা শেখে। খুবই ভালো লাগলো তার একটা অনুভূতি এবং তার একটা ইচ্ছে যে বাসনা রয়েছে স্কুলটাকে সুন্দর করে করার। তো অম্লানবাবুর কাছে জানতে চাই যে আপনি আপনার স্কুল অনেক পুরস্কার পেয়েছে, তো
এই পুরস্কারগুলো কী পুরস্কার পেয়েছে এবং কীভাবে এই পুরস্কারে আপনি ভাগিদার হলেন? বলি, আমি স্কুলে জয়েন করেছিলাম 2012 সালে। তখন স্কুলটা একদম মানে স্কুল বলে মনে হতো না, গরুর গোয়াল বলতে বাধ্য হচ্ছি। দেবরাতে মানে পাশে স্কুলে আছে, না উনি জানেন। তো একটা মাত্র ঘর, অ্যাসবেস্টার চাল, ভাঙাচোরা কিছু ছিল না। তারপরে দীর্ঘদিন ধরে বহু জায়গায় দৌড়ঝাঁপ করে, ব্লকে গিয়ে, ডিপিএসসি অফিসে গিয়ে, ডিএমের কাছে গিয়ে এবং শিক্ষা দপ্তরে যোগাযোগ করে আমি রিটায়ারমেন্টের 4-5 বছর আগে কিছু ফিনান্সিয়ালি হেল্প পাই এবং তাতে করে দুটি আপনার বড় বড় ক্লাসরুম, 3টে বড় বড় ক্লাসরুম হয়েছে, বাউন্ডারি ওয়াল তৈরি করা হয়েছে, বিদ্যাসাগরের স্ট্যাচু, ফুলের বাগান, ফলের বাগান, কিচেন গার্ডেন, সাবমার্সেবল, সমস্ত মোটামুটি একটা স্কুলের পরিকাঠামো পুরোপুরি বদলে গেছে। হ্যাঁ, এটা গর্ব করে বলতে পারি আমি নিজের প্রচেষ্টাতে করেছি। তবে আমাদের সবাই সাহায্য করেছেন, আদার্স শিক্ষকেরা ছিলেন, শিক্ষকরা সাহায্য করেছেন, গ্রামের সাহায্য পেয়েছি, কিন্তু মূল দায়িত্ব আমাকে নিতে হচ্ছে এবং এর জন্য আমি খুব হ্যাপি যে একদম রিমোট ভিলেজে, একদম মানে ওই দামোদরের ধারের গ্রামে, প্রত্যন্ত এলাকায়, ওইখানে ডেভেলপমেন্ট করা খুব চারটিখানি ব্যাপার নয়। এটা একটা বিশাল একটা আমার মানে মানসিক তৃপ্তি বলতে পারেন। তো এই উন্নয়নের নিরিখে নির্মল বিদ্যালয় পুরস্কার পেয়েছি। হ্যাঁ, এই উন্নয়নের নিরিখে আমি নির্মল বিদ্যালয় পুরস্কার পাই 2023 সালে। তো নির্মল বিদ্যালয় পুরস্কার পাওয়া খুব টাফ ব্যাপার, কারণ হচ্ছে 28টা ক্রাইটেরিয়া আছে। হ্যাঁ, 28টা ক্রাইটেরিয়া ফিল আপ করা খুব টাফ ব্যাপার। তো আমি 28টা ক্রাইটেরিয়া ফিল আপ করেছিলাম, কেঁচো সার থেকে আরম্ভ করে জল ভরা প্রকল্প, তারপর পরিষ্কার পরিচ্ছন্নতা, ডিজিটাল ক্লাসরুমের জন্য অ্যাপ্লাই করেছিলাম, তখন তো আসেনি, তবে আশা করি পেয়ে যাবে কিছুদিন। তবে একটা জিনিস করেছিলাম, সেটা হচ্ছে আপনার গ্রামীণ ব্যাংকের ম্যানেজারকে আমি অ্যাপ্লাই করেছিলাম যে অন্তপক্ষে একটা প্রজেক্টর মেশিন যেন দেওয়া হয়। উনি কিন্তু শুনেছিলেন কথা, আমার রিকোয়েস্ট রেখেছিলেন। আমার রিটায়ারমেন্টের মাস 4-5 আগে একটা প্রজেক্টর মেশিন দেওয়া হয় এবং সেই মেশিনে আমি ওই মেশিন ইউজ করে ডিজিটাল ক্লাসরুমের মতোই কিছুটা আমি পরিকাঠামো তৈরি করতে পেরেছিলাম। তো দুর্ভাগ্য, আমাকে তো রিটায়ার করতে হলো। আমার তো এখন মানে বলতে পারেন স্কুল থেকে বিচ্ছিন্নই হয়ে গেছে, এই কারণে যে হয়তো মাঝে মাঝে যেতে হয়, এটা আলাদা ব্যাপার, কিন্তু পুরোপুরি আমার এই নেক্সট টার্গেট ছিল যে শিশু মিত্র বা আপনার জামিন রায় পুরস্কার, এগুলো পরবর্তী যে শিক্ষক এসছেন তিনি চেষ্টাই করবেন আশা করি। তো একটা সম্মাননা বিশেষ পেয়েছিলেন? হ্যাঁ, সম্মাননা বলতে আপনার রিটায়ারমেন্টের আগে 5 সেপ্টেম্বর ডিএম অফিসে আমাকে জেলা থেকে আমাদের বেশ কয়েকজন শিক্ষককে ডাকা হয়। সেখানে রায়নবাবু ছিলেন, আমি ছিলাম, এরকম বেশ কিছু শিক্ষক ছিলেন। আমাদেরকে সম্বর্ধনা দেওয়া হয় কাজের জন্য এবং মাননীয় এডিএম এডুকেশন, তারপর ডিস্ট্রিক্ট প্রজেক্ট অফিসার এবং ডিআই সবাই মিলে সম্মাননা স্মারক তুলে দেন। এটা সত্যি একটা আনন্দের ব্যাপার বা গর্বের ব্যাপার যে কিছু স্বীকৃতি আমি লাভ করেছি। আপনি পরের কি উন্নয়ন চেয়েছিলেন? পরের স্কুলে উন্নয়ন ছিল ডিজিটাল ক্লাসরুম, যেটা পলাশবাবু করেছেন, ওই ধরনের আমার টার্গেট ছিল বা আরও কিছু আমার ভাবনা চিন্তা ছিল। তো আমি গাইড করবো অবশ্যই, যে এখন যারা শিক্ষকতা করছেন, নতুন শিক্ষক হেডমাস্টার এসেছেন, হ্যাঁ, উনি যদি চান নিশ্চয়ই আমি যতটুকু পারি সাহায্য করবো। তো আমার ইদানিং হেলথ ব্রেকআপ করার জন্য আমি কিন্তু বহুদিন যেতে পারিনি স্কুলে, কারণ আমি নিজেই শয্যাশায়ী ছিলাম বাড়িতে 6 মাস। এই রিসেন্ট একটু ভালো হয়েছি, যদি ঈশ্বর কীভাবে সুস্থ হয়। চেকআপের জন্য কিছু ব্যবস্থা করেছিলেন, বাচ্চাদের স্বাস্থ্য পরীক্ষা? হ্যাঁ, অবশ্যই। আমি বছরে একবার করে হতো, যেটা ব্লক থেকে আসতো। এছাড়া পার্সোনালি একটা এনজিওর সঙ্গে যোগাযোগ করেছিলাম। এনজিও থেকে আপনার ওরা বিভিন্ন ধরনের ব্লাড টেস্ট, তারপর আপনার ইসিজি, এই সমস্ত ডাক্তারবাবুরা গেছিলেন এবং খুব হেল্প করেছিলেন ওরা চশমার ব্যবস্থা করেছিলেন। এটা প্রায়শই করা হতো। আর আমার যেটা যেহেতু আমি সংস্কৃতি জগতের মানুষ, আমি চেয়েছিলাম বাচ্চাদের যে ওদের যে অলরাউন্ড ডেভেলপমেন্ট কী করে হয়, শুধুমাত্র বইয়ের পোকা হলে তো হবে না, মানুষের মানসিক স্বাস্থ্যটা খুব দরকার। যার জন্য ওদিকে আমি গান, নাচ, আবৃত্তি, নাটক, দেবরতী ম্যাডাম জানে, ওকে আমি সবসময় পাশে পেতাম, পাশে স্কুল তো আমি খুব হেল্প করেছি। ও অন্য স্কুল হলেও আমি যখন যা বলেছি ও ছুটে এসছে, ও হেল্প করেছে, ও নিশ্চয়ই ভুলব না আমি। তো সেক্ষেত্রে সংস্কৃত লোকমঞ্চে ওই রিমোট এলাকার বাচ্চাদের নিয়ে নাটক করানো, গান গাওয়ানো, এগুলো করে ওরা স্বীকৃতি লাভ করেছে। এটা আমার কাছে বিরাট পাওনা। ওরা নাটক অংশগ্রহণ করে ব্লক লেভেলে
আপনার সেকেন্ড স্ট্যান্ড করেছিল। বাহ, হ্যাঁ, একদম রিমোট জায়গা থেকে ওদেরকে তুলে এনেছে, ওরা বলে স্বপ্নের জগৎ ওরা। তারপরে আমি এসবের কোনো স্বাদই ওরা আগে পায়নি। না কিছু পাইনি। আর প্রতি বছরই আমরা একটা মোটামুটি পূর্ণাঙ্গ ছাত্র একটা করাতে আপনি কৌশল নিয়েছিলেন, একদম, চেষ্টা করেছিলেন একদম, হুম, যাতে পরিপূর্ণ একটা ভালো ছেলে, হ্যাঁ, একটা গড়ে ওঠে, হ্যাঁ, একদম। ভালো মানুষ গড়ে ওঠে, একদম। হ্যাঁ, সেই জন্য আপনি চেষ্টা করেছিলেন। কারণ আজকালকার যুগে আপনি শিক্ষিত মানুষ পাবেন, আপনি অনেক অর্থকরী দিক দিয়ে, আর্থিক দিক দিয়ে আপনি অনেক ঋদ্ধ মানুষ পাবেন, কিন্তু ভালো মানুষ পাবেন না সমাজে। তো সেই ভালো মানুষ গড়ার কারিগর হিসেবে অম্লানবাবু যে কাজটি করেছেন খুব প্রশংসনীয়। একদম। হ্যাঁ, আর একটা আমি প্রতি বছরই চেষ্টা করতাম আমাদেরকে এক্সকারশনে নিয়ে যাওয়া। হ্যাঁ, এবং কলকাতাতে নিয়ে গেছি, বর্ধমানে এতে প্রায় নিয়ে খুবই গেছি। ভালো হ্যাঁ, এটা। এটাও করেছি। ওরা কলকাতায় ওদের কাছে স্বপ্ন। হ্যাঁ, দিকে মুখিয়ে না থেকে একদম প্র্যাকটিক্যাল ফিল্ডে কাজ করা। প্র্যাকটিক্যাল নলেজটা দরকার খুব। হ্যাঁ, বিভিন্নভাবে চাক্ষুষ করা একটা কিছু আপনি বইয়ে বললেন যে এটা মিউজিয়াম আছে, মিউজিয়ামটা দেখাতে হবে। একদম। মিউজিয়ামে এইগুলো থাকে, এইগুলো হচ্ছে মিউজিয়ামের রসদ। হ্যাঁ, সেইগুলো তো আপনি এগুলো করা খুব দরকার, বিশেষ করে প্রাথমিক বিদ্যালয়। আমাদের কলেজ থেকেও আমি মিউজিয়াম কদিন আগে নিয়ে এসেছিলাম, হ্যাঁ, ছাত্রছাত্রীদের। তো তা বিভিন্ন বিষয় সম্পর্কে খুঁটিনাটি তারা জানলো। তো এগুলো যদি সোপানটা বিদ্যালয় স্তর থেকে হয় তাহলে কিন্তু ওরা অনেকটা বুঝতে পারবে, হ্যাঁ, বেশি বুঝতে পারবে। শান্তিনিকেতন নিয়ে গেছিলাম একবার। হ্যাঁ, কবিগুরু সমস্ত দেখালাম ওদেরকে। খুব ভালো এগুলো। হ্যাঁ, এই উদ্যোগ যে আপনি করেছেন একটা মানে ভালো একটা পূর্ণাঙ্গ মানুষ গড়ে ওঠার পিছনে, হ্যাঁ, একটা সুন্দর সুশিক্ষিত সর্বাঙ্গ সুন্দর ছাত্রছাত্রী গড়ে উঠবে। শুধুমাত্র বইয়ের পোকা হলে হবে না, একদম। চলবে না। তো যাই হোক, খুব ভালো প্রশংসনীয় উদ্যোগ। তো আপনার স্কুলে দেবারিনী ম্যাডামের কাছে কি জানতে চাইছি যে আপনি ধরুন দীর্ঘ শিক্ষকতা করছেন, কিন্তু একটা ব্যতিক্রমী কিছু করছেন, যে সবাই তো পড়াশোনা করায়, সবাই জাতীয় সঙ্গীত গায়। খুব খারাপ লাগা যায় একজন টিচার, একজন শিক্ষিকা, আমার পেছনে দাঁড়িয়ে একটা সংস্কৃত প্রোগ্রাম হচ্ছিল, তো একদম ভুল, মানে মিনিমাম একটু সেন্স নেই এরা, আমার খুব কানে লাগে। আমি অনেককে বলে দিই, বড় বড় জায়গায় অনেকে ইয়ে হলে বলে দিই। হ্যাঁ, তো এখানে যমুনার গঙ্গা কোথাও লেখা নেই, যমুনা একটা আলাদা নদী, গঙ্গা আলাদা নদী। হ্যাঁ, যমুনার গঙ্গা একজন বয়স্ক মানুষ তিনি বলছেন। হ্যাঁ, আবার যমুনাও বলে, যমুনা যায় যমুনা, এরকম প্রনাউন্সিয়েশন করে। আবার পাঞ্জাব বলে। হ্যাঁ, পাঞ্জাব। আচ্ছা, পাঞ্জাব, হ্যাঁ, পাঞ্জাব কিন্তু গুজরাট, মারাঠা নয়, মারাঠা। এই যে একটা জাতীয় সঙ্গীত, হ্যাঁ, ঠিক মতো যদি আমরা গাইতেই পারি, হ্যাঁ, মানেটাই উনি বোঝেননি, যমুনার গঙ্গা, যেন যমুনার মধ্যে কিছু গঙ্গা আছে। হ্যাঁ, ঠিক বলেছেন। এটা খুব খারাপ লাগলো, খুব কানে লাগে গেল। হ্যাঁ, যেই শেষ হলো আমি বললাম যে আপনি জাতীয় সঙ্গীতের শুদ্ধ হবে না, যে আপনি শিক্ষিকা বয়স্ক মানুষ, হ্যাঁ, যমুনার গঙ্গাটা বলবেন না, খারাপ লাগবে। আজ ইউনিভার্সিটির শিক্ষিকা, তিনি আর কি বলবো, রাজনৈতিক একজন নেত্রীও, তিনি পাঞ্জাব, সিন্ধু, গুজরাট, মারাঠা, হ্যাঁ, এবং বেসুরো গাইছেও, বেসুরো, এবং তিনি মঞ্চে। আসলে আমার এটা মনে হয় যে এই যে শিক্ষাটা, এই শিক্ষাটা ছোটবেলা থেকেই তার ভুল শিক্ষা আছে। একদম একদম। এবং সেই ভুলটা সে কোনোদিন চেঞ্জ করতে ভালো করে, হ্যাঁ, ভালো পারে। করে সেও বোঝেনি যে আমি ভুল করছি। এই যে আপনি ধরিয়ে দিলেন, এটা মনে হয় তাকে এক স্টেপ এগিয়ে দেবে, যে সে তার আর বর্তমানে তাকে দেখে তো মানে সব একদম মানে কি বলবো, একবারে গলে যায়, ওরে বাপে। হ্যাঁ, কারণ আমার খুঁজছি না, একটা লজ্জা দিতে চাইছি না, সব দিকে বর্তমানে তার নামটা। তো সে দেখলাম ওই রকম জাতীয় সঙ্গীতটা গাইছিল, ভুল গাই, কেউ কারেকশন করে দেয়নি। ওই যে এই যে আপনি যে কারেকশন করছেন, এটা কিন্তু একটা বিশাল বড় জায়গা, যে অনেক ক্ষেত্রে গীতাঞ্জলি বানানটা আমি রানী স্কুলে গেছি, হেডমিস্ট্রেস, আমি তো বিভিন্ন স্কুলগুলোতে যাই, তো গিয়ে দেখলাম যে এরকম গীতাঞ্জলি বানান দিব্যি, গয় দিব্যি তয়কা ইয়ারগুলি যে লয় দিব্যি। আমি বললাম সেটা যে অঞ্জলি কি, আপনি তাহলে বাচ্চারা তো ভুল শিখবে। গীতাঞ্জলির বর্ষ হয়েছিল, হ্যাঁ, শতবর্ষ 2013-তে, সেটা নিয়ে একটা আলোচনা ছিল, এটাই ভুল এখানে। হ্যাঁ, তো খুব শ্রদ্ধাঞ্জলি দেখবেন বেশিরভাগ দীর্ঘই দিতে কখনোই হয় না, হচ্ছি। তো এইগুলো অনেককে বলেছি আমি। হ্যাঁ, সে কিছু ওদের মনে অনুভূতি একটা জাগেও, কারোর জাগে না। হ্যাঁ, শিক্ষাক্ষেত্রে যদি হয় তো তার বাচ্চারা কি শিখবে? একদম, সেটা তো বটেই। এরকম দেখেছি, এরকম টিচার্স ডে, বড় বড় সব ভুল লিখে, টিচার্স ডে একটা শিক্ষক যা আমাদের জন্য হয় না। আমি একটা কলেজের ছেলে মেয়েদের গোবিন্দপুরে যখন পড়াতাম তখন পড়ে দিতে হবে। আমি বিবেকানন্দ কলেজে যখন করছিলাম, আমি বললাম তখন ঠিক শিখেছি, স্যার আগে থেকে বলেনি,
হ্যাঁ এরকম টিচার যে সব টিচারকে নিয়ে, সব টিচারের দিন, গান্ধী টিচার ছিলেন, রবীন্দ্রনাথ টিচার ছিলেন, রাধাকৃষ্ণন ছিলেন, সত্যেন বোস ছিলেন, মহলানবিশ ছিলেন, আমাদের মেঘনাথ শাহ ছিলেন, অনেক প্রফুল্লচন্দ্র রায় ছিলেন, জগদীশ চন্দ্র, তো সব শিক্ষক, এপিজে আব্দুল কালাম, আজকে যারা শিক্ষক হচ্ছেন তারা, হ্যাঁ জাকির হোসেন, তো যাই হোক এই সব শিক্ষকের দিন সেটা। তো সেখানে একটা শিক্ষক শুধু রাধাকৃষ্ণন কখনোই বলেনি, 1962 থেকে শুরু হয়েছিল, তো তিনি বলেছিলেন তার জন্মদিন কীভাবে পালন করা হবে, তা ছাত্রছাত্রীরা, হ্যাঁ বিমুগ্ধ ছাত্রছাত্রীরা যারা প্রতিষ্ঠিত তাকে বলেছিল, তো তিনি বলেছিলেন তারা প্রস্তাব দিয়েছিল রাষ্ট্রপতি হিসেবে, তখন তিনি রাষ্ট্রপতি হয়েছিলেন, নাকি একজন রাষ্ট্রনায়ক হিসেবে, নাকি রাজনীতিক হিসেবে, নাকি বিদগ্ধ একজন ফিলোসফার হিসেবে, নাকি শিক্ষাবিদ হিসেবে, কী হিসেবে একজন, হ্যাঁ তো উনি বলেছিলেন না আমি সর্বোপরি আমি শিক্ষক। তিনি কিন্তু অধ্যাপকও বলেননি, তিনি ছিলেন অধ্যাপক নাম করা, কিন্তু সবচেয়ে বড় জিনিস শিক্ষক। শিক্ষকের উপর কিছু নেই, সবাই শিক্ষক, একজন অধ্যাপকও শিক্ষক, হ্যাঁ একজন স্কুল টিচারও শিক্ষক, শিক্ষকের মর্যাদাই আলাদা, হ্যাঁ টার্মটাই খুব ভালো, টিচার, হ্যাঁ টিচার্স ডে, সেই জন্য বলেছেন শিক্ষক দিবস তোমরা করো আমার, হ্যাঁ জন্মদিন তো যেন শিক্ষক হিসেবে তোমরা করলে ভালো, সেইতে করছে। তো এটা সব শিক্ষকের দিন, সেটা সব শিক্ষককে সম্মাননার দিন, তো কেন টিচার্স ডে আমি লিখবো, হ্যাঁ তো এই জিনিসটা লায়ন্স ক্লাবে গিয়েছি, দেখানো একটা ভুল, হ্যাঁ তো প্রত্যেকটা, হ্যাঁ তো একটা ওদের ফেলিসিটেশন দিচ্ছে, তো সেখানে সম্বর্ধনা, তো সেখানে দেখলাম বিভিন্ন ডিস্ট্রিক্ট গভর্নর্সটা লিখেছে 10 জনকে সম্বর্ধনা দিচ্ছে, কিন্তু লিখো এস এর আগে, একজন গভর্নরকে দেওয়া হচ্ছে, হ্যাঁ একটা গভর্নরের ফেলিসিটেশন, অ্যাপোস্ট্রফি আগে পড়ে, হ্যাঁ মানেটা চেঞ্জ, গভর্নরের, ওটা একজন গভর্নরকে ফেলিসিট, মানেটা চেঞ্জ হয়ে যাবে, মানে আলাদা হয়ে গেল। তো সেখানে ধরুন আমি কি আমাকে আমার সৌভাগ্য হয়েছিল আমাকে বলার জন্য, মাঝে মাঝে কিছু বলে, সাংবাদিক হিসেবে আমি বলতে একটু পারি আর কি, যে কোনো জায়গায় আমি বলার অভ্যেসটা আছে, তো সেক্ষেত্রে আমরা বলেছিল একজন সাংবাদিক হিসেবে সব অনেকে এসছে, একজন যদি কিছু বলে আমি বলেছিলাম ওদের সঙ্গে আপনাদের অনেক ভুল ধরার অধিকার আমার নেই, এখানে নাম করা সব শিক্ষক অধ্যাপক, হ্যাঁ বেশ কয়েক বছর আগে মানে সব সিনিয়র টিচাররা আছেন, হ্যাঁ তা আমি একজন জুনিয়র হিসেবেই আপনাদেরকে বলছি, ডাক্তার ইঞ্জিনিয়াররা রয়েছেন, তো এটা খুব দৃষ্টিকটু, বড় করে একদম ব্যানারে লেখা আছে, একজন আপনারা দিচ্ছেন কিন্তু 10 জনকে, লেখা আছে একজনকে দিচ্ছেন, হ্যাঁ একটা ভুল হয়ে গেছে, তাও চোখে পড়লো না, তো একটু দেখবেন জিনিসগুলো অবশ্যই। তো এইটা প্রত্যেকের কাছে বার্তা একটা, ওইটা কি ওইটাই ছবির ফ্রেমে বাঁধিয়ে রাখবে, যুগের পর যুগ 100 বছর পরেও ওটা খুলবে, যে এই দিন 10 জন গভর্নরকে যারা পাবে তারা কিন্তু রেখে দেবে ছবিটা, 100 বছর 150 বছর পরে তারা উত্তরসূরি কেউ বের করবে, দেখবে তখন দেখবে শিক্ষা তার কী অবস্থা, কেউ করে ওখানে টাঙিয়ে করে, কেউ হয়তো দেখলেও একটা ওখানে কোনো রকম হোয়াইট দিয়ে কিছু ইয়ে করে দিলেও হয়, একটা হোয়াইট মিনিস্টার গার্লস একবার গেছিলাম, হ্যাঁ আমার একটু ঠোঁটকাটা সব, আমি মিনিস্টার স্বপ্ন দিয়েছিল, আমি বললাম যে ম্যাডাম আপনার স্কুলে একটা মেয়ে পড়ে, তখন বললো যে না কেন তুমি বললে, কারণ আপনার তো বাইরে তাই লেখা আছে, তো এই দেখো 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 তো কী লিখেছে, মা দেখো আমি খেয়াল করিনি, আমাদের কিন্তু লিখেছে 2 দিন আগে, 2-3 দিন আগে লিখেছে, কাউরি এতজন মানে সব নমস্য, আমি তাদের যোগ্য নই, হ্যাঁ কিন্তু আমি খুব খারাপ লাগছে দেখে যে আপনারা এত শিক্ষিত মানুষ, হ্যাঁ তো হচ্ছে খুব ভালো মোশারফ তুমি ধরিয়ে দিয়েছো, আমি আজকেই ঠিক করে দিচ্ছি, তা ভুলটা স্বীকার করলেন সঙ্গে সঙ্গে, অনেকে স্বীকার করে না, হ্যাঁ এটা তো যাই হোক উনি সঙ্গে সঙ্গে কারেকশন করে দিয়েছিলেন, হ্যাঁ তো এইগুলো যদি আমরা প্রত্যেকে, জাতীয় সঙ্গীতটা খুব আমার কানে লাগে, খুব বাংলা ইংরেজি বানান তো চোখে চট করে দেখলেই খারাপ লাগে, আবার এই জাতীয় সঙ্গীত, হ্যাঁ মানে ওয়েল লিখলো একদিকে ওয়েল একদিকে কাম, একটা সিঙ্গেল ওয়ার্ড, হ্যাঁ একটা এল হবে, সেখানে 2 এল দেয়, হ্যাঁ আবার একটা আলাদা করে 2 জায়গায় কম্পাউন্ড ওয়ার্ড করে দেবে, তো এগুলো একটু দেখতে হয়। তো এই জাতীয় সঙ্গীতটা আমাদের সবচেয়ে প্রথম না, বাচ্চাদের জাতীয় সঙ্গীতটা শেখা ঠিকমতো দরকার একদম বাচ্চাদেরকে, কারণ একটা জাতীয় সঙ্গীত, হ্যাঁ আজকেও দেখলাম বেসুরো গাইছে আপনার আমাদের বাংলার মাটি বাংলার জল, হ্যাঁ বাংলার বাইরে বাংলার ফল পূর্ণ হোক পূর্ণ হোক পূর্ণ হোক হে ভগবান, যে যেখানে পাচ্ছে যা ঢুকিয়ে দিচ্ছে, হ্যাঁ এই যে আমাদের বঙ্গসঙ্গীত, হ্যাঁ ভালো খুবই ভালো, তো এইগুলো ঠিকমতো একটুগুলো গাইতে হবে, হ্যাঁ এটা খুব উদ্যোগ নেওয়া দরকার, সরকার থেকে উদ্যোগ নেওয়া দরকার, এবং যারা শিক্ষক আছেন যারা শিক্ষিকা আছেন বাচ্চাদেরকে এখন থেকে নিজেই ভুল করছেন,
তাহলে বাচ্চা লিখে যমুনার গঙ্গা তার আন্ডারে কত ছাত্রছাত্রী একদম। মানুষ হচ্ছে, সব যমুনার ইয়েতে চলে যাচ্ছে। হ্যাঁ, তারা কেউ আসেনি। তো এইগুলো আমাদের লক্ষ্য রাখা দরকার। তা আপনাদের ব্যতিক্রমী কিছু আছে নাকি এরকম অনুষ্ঠান? সব স্কুলেই স্বাধীনতা দিবস হয়, প্রজন্ম দিবস হয়, রবীন্দ্র জয়ন্তী হয়, নজরুল জয়ন্তী হয়, শিক্ষক দিবস হয়, আপনার কিছু ব্যতিক্রম কিছু? ব্যতিক্রম তো আছেই, শুধু দিবস হিসাবে নয়। এখন যেটা হয় মানে যে কোনো আনন্দ, অনুষ্ঠান। হ্যাঁ, আনন্দ পরিসর বলে আমাদের একটি প্ল্যাটফর্ম করে দেওয়া হয়েছে। প্রতি শনিবার শনিবার। আনন্দ পরিসর হয়ে থাকে। সেই আনন্দ পরিসরে বিভিন্ন সপ্তাহে আমরা বিভিন্ন জিনিস শেখাই। যেমন কোনো সপ্তাহে গান শেখানো হয়, কোনো সপ্তাহে নাচ শেখানো হয়, কোনো সপ্তাহে আবৃত্তি এবং কোনো সপ্তাহে আঁকা। আমার স্কুলের ছাত্রছাত্রীরা আবৃত্তি এবং আঁকার জন্য বাইরেও কম্পিটিশন করতে গেছে এবং সেখান থেকেও পুরস্কার জিতে এসেছে। ওই আমাদের তখন খুব গর্ববোধ হয় যে, কারণ ওই যে বললাম না, একদম ছোট থেকে হাতে তৈরি করে মানুষ করার মতো করে আমরা মানুষ করি, তো যে আমি জানি যে ওইভাবে মানুষ করতে গেলে কতটা সময় এবং অনেক কতটা সময়, নিষ্ঠা, এফোর্ট দিতে হয়। আন্তরিকতা, নিষ্ঠা, হ্যাঁ, যে অধ্যবসায় দরকার। কতটা, মানে আমরা স্কুল থেকে ফিরে এসেও তাদের সাথে সমানে যোগাযোগ রাখি যে এটা ঠিক হলো কিনা, ওটা ঠিক হলো কিনা, সেখানে সমস্ত কিছুর কারেকশন করে দেওয়া, মানে আমাদেরকে ফোনেও সেগুলো দেখে নিতে হয়। এইভাবে আমরা তাদেরকে নিয়ে রঞ্জিতের সাথে দণ্ডযাত্রা কাঁধে যাবে সমান হ্যাঁ, হাতে, সর্বশ্রেষ্ঠ সেবী স্যার। একজনকে মারলাম, ইয়ে করলাম, গান্ধীজি যেমন, হ্যাঁ, তিনি একটা ছাত্রকে মেরেছিলেন, তারপরে যে আফসোস করেছিলেন যে সময় ধরে, তখন ভালোবাসা, তাকে যথেষ্ট ভালো না বাসলে এই কষ্টটা পাবে না। হ্যাঁ, যে আপনারা এত আন্তরিক, আপনাদের 100 ভাগ আন্তরিক, না তাদের কোনো টিউশন নেই, তাদের মাথার উপর কোনো ছাতা নেই, হ্যাঁ। আপনারই ছাতা। একদম। ওদের বাড়িতে গেলেই সব ভুলে গেল, কেউ গোবর কুড়োতে যাবে, কেউ হোটেলে কাজ করতে যাবে, হ্যাঁ, কেউ কিছু কাজ করতে যাবে, এই তাদের অবস্থা। কাজেই আপনারা কিন্তু সেখান থেকে একটু একটু করে উন্নতি হয়েছে এবং বাচ্চারা এখন এই ফোনের ইয়েতে হওয়ার জন্য তারা কিন্তু যে শুধুমাত্র স্কুল টাইমেই ম্যাডামদের সাথে যোগাযোগ করব বা জানবো, সে জায়গা থেকে বেরিয়ে এসে তারা কিন্তু সন্ধেবেলাও ফোন করে তাদের ডাউটস ক্লিয়ার করছে বা তাদের কিছু অসুবিধা হলে জানাচ্ছে, তারা জানতে চাইছে যে এটা কি করলে ঠিক হবে। হ্যাঁ, তো এই বিষয়গুলো এখন বেশ ভালো লাগছে যে আধুনিক জীবনযাত্রায় এই ফোন আসার পরে, বিশেষত কোভিড পিরিয়ডের পরে এটা একটু বেড়েছে। হ্যাঁ, তো তাদেরকে আমরা মানে সর্বক্ষণই, মানে শুধু যে স্কুল টাইমের মধ্যেই পাচ্ছি এমনটা না, স্কুলের বাইরেও সন্ধেবেলাও এবং স্কুলে পৌঁছানোর আগেও তাদের সাথে সেই যোগাযোগটা থাকছেই এবং তাদেরকে নিয়েই কাজ চলছে সারাদিন। একদম, তো এটা খুব ভালো লাগছে। বিভিন্ন ধরনের হাতের কাজ তারা এখন করতে পারছে, তারা নিজেরা এই বিভিন্ন ধরনের এখন যে জিনিসগুলো তৈরি করা হয়, যে অর্নামেন্টস, তাদেরকে ক্লে দিয়ে অর্নামেন্টস তৈরি করা, সেসব শেখানো হচ্ছে, যে এর মাধ্যমেও যদি তারা পরবর্তীকালে সেগুলোকে পেশা হিসেবেও নিতে পারে, যেন তারা আসতে পারে। কিছু জনকে মেহেন্দিতেও আমরা শিখিয়েছি, তো মেহেন্দিও এত ভালো করছে যে তারা মেহেন্দি আর্টিস্ট হিসাবেও গ্রামের মধ্যেই তারা এখন সেভাবে পরিচিত হচ্ছে। তো এই জায়গাগুলো খুব ভালো লাগছে যে আমরা কিছু মানুষকে এগিয়ে নিয়ে আনতে পারছি। এই এগিয়ে নিয়ে আসাতে একটা খুব একদম নিশ্চয় ভালো। হ্যাঁ, এবং এই যে নতুন চিন্তা ভাবনা, যে বাইরের জগৎটাকে সুন্দর করে গড়ে তোলা, হ্যাঁ, এটা আপনি নিশ্চয়ই চিন্তা ভাবনা করছেন। হ্যাঁ, এটা খুবই ভালো লাগছে এবং দেবারতী ম্যাডামও চিন্তা করছেন। তো আপনি এই শিক্ষকতার বাইরে কীভাবে কি সমাজ শিক্ষিকা হিসেবে কিছু কাজ করছেন এর মধ্যে? সমাজসেবা হিসাবে কিছু এনজিওর সাথে আছি। হ্যাঁ, তবে খুব বিশাল যে সময় দিতে পারি এমনটা নয়, মন থেকে আগ্রহ আছে, কিছুটা করে থাকি, এনজিওদের সাথে থাকছি এবং বিভিন্ন জায়গায় বাচ্চাদেরকে সেইভাবে, এবং শুধু নিজের স্কুল নয়, আমাদের বেশ কিছু স্কুলের সাথে একটা যোগাযোগ থাকার জন্য আমরা বিভিন্ন অন্যান্য স্কুলে গিয়েও কিভাবে আমাদের নিজেদের সবার মধ্যে তো একটা কোনো স্পেশাল ক্রাইটেরিয়া থাকে, যেমন অনেকেই চেনে আমাকে যে আমি টিএলএম তৈরি করতে পারি, তো সেক্ষেত্রে আমাকে বলা হয়ে থাকে যে যদি টিএলএমটাকে সেখানে কিভাবে করা হচ্ছে সেই বিষয়ে কোনো আইডিয়া দেওয়াতে, তো আমরা সেভাবেও যাই এবং সেখানকার বাচ্চাদের সাথেও আমরা খানিকক্ষণ ক্লাস নিয়ে আসি। তো এইভাবেই চলছে। এখানে পড়াশোনার পাশাপাশি নিশ্চয়ই কবিতা, আঁকা। হ্যাঁ, কবিতা এবং আঁকা, এবং আঁকার মধ্যে আমার বাচ্চারাও খুব ভালো আঁকে এবং আমিও আঁকার জগতের সাথেও বিশেষভাবে যুক্ত। সামনেই আমাদের একটা এক্সিবিশনও আছে,
তো হ্যাঁ, ওই এক্সিবিশনে আমি পার্টিসিপেট করি। গতবারে আমি টুকটাক ছবি আঁকি। ও তো ভালো আঁকে। আমরা ওখানে এক্সিবিশনে এবারে পার্টিসিপেট করবো ভাবছি। তা যদি সম্ভব হয় আপনি যাবেন, ইনভাইট করবো আমরা। আচ্ছা, আপনার একটা কবিতা, একটু হ্যাঁ। ছোট্ট কয়েক লাইন কবিতা একটু শুনুন। আচ্ছা, এসো সবাই স্বপ্ন করি। সলিল মিত্র। দাও তো এবার দূর করে দাও যতক মোহ অন্ধকার, হাট করে দাও না খুলে আছে যতক বন্ধ দ্বার। ফুল ফোটেনি, ফুটবে এবার, বাতাসকে যে গন্ধ দেবার সময় হলো। লিখতে ছড়া ভুল হয়েছে ছন্দকার। এসো সবাই স্বপ্ন গড়ি, আলোর আকাশ দিল খোলা, রংটা দেখো প্রাণ জোড়ানো, এক্কেবারেই নীলগোলা। ওই নীলেই তো সাত সাগরে, তেপান্তরের রাজপুরীতে দেখবে সবাই খিলখোলা। এসো সবাই দূর করে দিই মিথ্যে মোহর তুচ্ছ ভয়, ভালোবাসা আশার আলো ছড়িয়ে পড়ুক ভুবনময়। বাহ, ভুবনময় আমাদের ভালোবাসা আশার আলো ছড়িয়ে পড়ুক। এটা খুবই, কারণ পৃথিবীটা ক্রমশ ছোট হয়ে আসছে। হ্যাঁ, আমরা পৃথিবীকে আরও বড় করতে হবে। হ্যাঁ, পরিধিটা বাচ্চাদের কাছে আরও বাড়াতে হবে। হ্যাঁ, আমি অম্লানবাবুকে কি ছোট্ট গানের কয়েকটা কলি বলে আজকে শেষ করি হ্যাঁ, অনুষ্ঠান। অবশ্যই। তার আগে একটা ছোট্ট কথা বলি, সেটা হচ্ছে, এটা বলা দরকার, আমরা দুজনেই ডক্টর অমর্ত্য সেনের প্রতিটি ট্রাস্টের সঙ্গে যুক্ত আছি। তো স্যারের সঙ্গে আমাদের দেখার সৌভাগ্য হয়েছিল গত বছর। গত বছর, হ্যাঁ। এবারে আবার 16 তারিখে কলকাতায় যাচ্ছি। আশা করি ওনার সাক্ষাৎ পাবো, এবং ওনার সঙ্গে ওনার সংস্পর্শে আসার পর আমাদের জীবন যেন চেঞ্জ হয়ে গেছে। মানে উনি কী ধরনের মানুষ বলা ভুল, উনি মহামানব। ওনার কথাবার্তা এখন পর্যন্ত 90 অ্যাবাভ 90 ইয়ার্স ওনার বলছে। এখন পর্যন্ত উনি না, এখন একদম, এবং ঘাড়কে পুরো বেঁকে একদম এই লেজুর ভিত্তি করে, হ্যাঁ, পদলেহন করে বেশি পৃথিবীকে ভালো করা যাবে না। হ্যাঁ, অমর্ত্য সেন তো অনেক পুরস্কার পেতে পারতেন, কিন্তু কেন্দ্রীয় সরকারও সমালোচনা করছে। যা খারাপ লাগছে, তিনি পরিষ্কার বলছেন। হ্যাঁ, তো যাই হোক, আপনার কাছে একটু কয়েকটা লাইন সংক্ষেপে। হ্যাঁ, তো যেহেতু কালী পুজো আসছে, হ্যাঁ, মায়ের একটা গান দিয়ে শেষ করছি। আমায় একটু জায়গা দাও মায়ের মন্দিরে বসি, আমায় একটু জায়গা দাও মায়ের মন্দিরে বসি, মায়ের মন্দিরে বসি। আমি অনাহুত একজন, আমি অনাহুত একজন, আমি অনাহুত একজন। অনেকে দোষেতে দোষী, আমায় একটু জায়গা দাও মায়ের মন্দিরে বসি, মায়ের মন্দিরে বসি। আমি সবার পিছনে থাকবো, শুধু মনে মনে মাকে ডাকবো। আমি সবার পিছনে থাকবো, শুধু মনে মনে মাকে ডাকবো। কারো কাজে বাধা হলে সাজা দিও যত খুশি, আমায় সাজা দিও যত খুশি। আমায় একটু জায়গা দাও মায়ের মন্দিরে বসি, মায়ের মন্দিরে বসি। এটুকুই। হ্যাঁ, মায়ের মন্দিরে আমাদের অবশ্যই বসতে হবে। হ্যাঁ, অম্লানবাবু একটু জায়গা খুঁজলেন, আমি মানব মন্দিরে
একদম আমাদের মানব মন্দিরে স্থান করে একদম নিতে হবে। মায়ের মাধ্যমেই। হ্যাঁ, মায়ের মাধ্যমে মানব মন্দিরে, একদম। তাহলে আমাদের কিন্তু পরিসরটা অনেক বাড়বে। কারণ পৃথিবীটা অনেক ছোট হয়ে আসছে, বাচ্চাদের কাছে আরও বড় করে পরিসরটা আমাদের দেখাতে হবে বাচ্চাদের। রবীন্দ্রনাথ বলেছেন না যে যুক্ত করো হে সবার সঙ্গে, একদম। মুক্ত করো হে বন্ধ, সঞ্চার করো সকল কর্মে, শান্ত তোমার ছন্দ, চরণপদ্মে মমচিত নিস্পন্দিত করো হে, নন্দিত করো, নন্দিত করো, নন্দিত করো হে, অন্তর মম বিকশিত করো, অন্তরতর হে। আমাদের অন্তর বিকশিত হোক, আমরা সুন্দর থাকি, আমরা আরও সুন্দর পৃথিবী গড়ে তুলি, আমাদের লক্ষ্য হোক। এই বলে আশা রেখে আমরা এই লক্ষ্যে যাতে আমরা চলতে পারি। আমি সৈয়দ মোশাররফ আজম এতক্ষণ আপনাদের সঙ্গে মুক্ত আবহের পক্ষ থেকে ছিলাম সঞ্চালনায়, এবং আজকে যে দুজনকে আমরা পেয়েছিলাম, অম্লান মজুমদার, হ্যাঁ, এবং দেবারতী দেবারতী সাহা। সাহা, এই দুজনকেও আপনাদেরকে ধন্যবাদ জানাই এখানে সময় দেওয়ার জন্য। পরে আবার আমরা বসবো কোনো সময়। ভালো থাকবেন, আজকে বিদায় নিচ্ছি।